আজকের ভিডিওটিতে সরল রেখাংশের অন্তর্বিভক্তিকরণ ও বহির্বিভক্তিকরণ এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টি নবম শ্রেণীর একটি অধ্যায়। তাহলে প্রথমে আমরা সব ফর্মুলাগুলো বা যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, তারপরে অঙ্কগুলো শুরু করব। আমি এখানে একটা সরল রেখাংশ নিয়েছি যার প্রান্তবিন্দুদ্বয় এ এবং বি। তাহলে এ বি একটি সরল রেখাংশ যার স্থানাঙ্ক হচ্ছে, এটা হচ্ছে x1 y1 আর এটা x2 y2, ঠিক আছে। আর মাঝে একটা পয়েন্ট বা বিন্দু যেটার নাম পি, ঠিক আছে। এই বিন্দুটির আমরা স্থানাঙ্ক নির্ণয় করব যখন এই বিন্দুটি এই এবি সরলরেখাংশকে m:n এই অনুপাতে বিভক্ত করেছে, ঠিক আছে। তাহলে পি বিন্দুটি এবি সরলরেখাংশকে m:n অনুপাতে যদি বিভক্ত করে তাহলে পি বিন্দুর কি স্থানাঙ্ক হবে, এটাই সূত্র, ঠিক আছে। তাহলে সেই সূত্রটা কীভাবে আসছে, সেই ফর্মুলাটা সূত্রটা আমরা প্রথমে বুঝে নেব, ঠিক আছে। তাহলে এখানে পি বিন্দুর স্থানাঙ্কটা কেমন হয়, m(x2), ঠিক আছে। এই m অনুপাতটা এর সাথে এদিকের যেটা ভুজ আছে সেটা গুণ হবে, তাহলে m(x2) প্লাস n(x1), ঠিক আছে, হোল ডিভাইডেড বাই m প্লাস n, ঠিক আছে। তাহলে এইটা হলো পি বিন্দুর যে স্থানাঙ্ক তার ভুজ বা অ্যাবসিসা, ঠিক আছে। আর এই একই রকমভাবে আমরা কোটিটাও নির্ণয় করব। কীরকমভাবে, m(y2), তাহলে m(y2) প্লাস n(y1) ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে এই হচ্ছে ফর্মুলা যদি পি বিন্দুটি এবি সরলরেখাংশকে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ এই পি বিন্দুটি এবি সরলরেখাংশের মধ্যিখানে অবস্থিত, তাই ফর্মুলাটা এরকম হয়েছে। যদি এই পি বিন্দুটি এবির সরলরেখাংশকে বহির্বিভক্ত করতো, অর্থাৎ এরকমভাবে যদি আমাদের ইয়েটা আসতো যে এটা হচ্ছে এবি রেখাংশ, ঠিক আছে, এতটা পর্যন্ত স্থানাঙ্ক যেমন আছে তেমনই থাকবে, x1 y1, এটা হচ্ছে x2 y2, আর পি বিন্দুটি বাইরে এই সরলরেখাংশের উপরেই বাইরে এরকমভাবে এইটা হচ্ছে m অনুপাত আর এইটা হচ্ছে n, ঠিক আছে। এই অনুপাতে বিভক্ত যদি করে তখন ফর্মুলাটা কীরকমভাবে চেঞ্জ হয়ে যায়। ফর্মুলাটা একই রকম থাকে, শুধুমাত্র এই যে এখানে প্লাস আছে এই প্লাসটা মাইনাস হবে আর এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে। একই রকমভাবে যেটা আমাদের কোটিতে আছে সেটাও, এইটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে যদি পি বিন্দুটি এবি সরলরেখাংশকে বহির্বিভক্ত করে তখন ফর্মুলাটা দাঁড়াচ্ছে, এইটা হবে m(x2 মাইনাস n(x1) হোল ডিভাইডেড বাই m মাইনাস n, আর কোটিটা হবে m(y2 মাইনাস n(y1) ডিভাইডেড বাই m মাইনাস n। তাহলে এই হচ্ছে ফর্মুলা। যদি পি বিন্দুটি বিভক্ত করে তাহলে প্লাস হয়, ঠিক আছে। আর এরকম ক্রসভাবে আমরা গুণ করব, এরকমভাবে কোনাকুনিভাবে, তাহলে ফর্মুলাটা আমরা সহজে মনে রাখতে পারবো, ঠিক আছে। আর যদি বহির্বিভক্ত করে পি বিন্দুটি তাহলে এইভাবে যেটা এখানে প্লাস ছিল সেটা এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফর্মুলা অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ, এই দুটোর। এরপরে আমরা মধ্যবিন্দু, কিভাবে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হয় সেটা আরেকবার দেখে নেব। সহজ জিনিস, ওই ফর্মুলাটাই। তাহলে x1 y1, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, ঠিক আছে। তাহলে এই যে পি বিন্দুটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই পি বিন্দুটি যদি মাঝামাঝি বিভক্ত করে, ঠিক আছে, তাহলে মাঝামাঝি যদি বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে আমাদের আর m:n এর কোনো গল্প আসছে না, কারণ তখন 1:1 হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে পি বিন্দু স্থানাঙ্কটা কী হচ্ছে সেটা আমরা দেখছি, আমরা ফর্মুলা কিন্তু যেটা শিখেছি সেটাই লাগাবো। তাহলে সেই সময় পি বিন্দু স্থানাঙ্কটা কেমন হচ্ছে, তাহলে এখানে m ছিল, তাহলে 1-এর সাথে x2 ইন্টু হবে, 1-এর সাথে x2 মানে x2, আর এই 1-এর সাথে যখন x1 তাহলে এটা x1 হচ্ছে ডিভাইডেড বাই 1 প্লাস 1/2, ঠিক আছে। একই রকমভাবে যখন আমরা কোটিটা লিখব তখন y1 ইন্টু y2, তাহলে এখানে y2, আবার 1 ইন্টু y1, তাহলে এখানে হচ্ছে y1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা 2 হচ্ছে। তো এটাকে যদি আমরা ভালো করে একটু লিখি তাহলে হচ্ছে x1 প্লাস x2/2 কমা দিয়ে y1 প্লাস y2/2। তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দুর ফর্মুলা। কোনো
সরল রেখাংশ যাদের প্রান্ত বিন্দুদ্বয় দেওয়া থাকবে, মানে যাদের স্থানাঙ্ক দেওয়া থাকবে, এবং মধ্যবিন্দুটির স্থানাঙ্ক আমরা এই সূত্র অনুসারে নির্ণয় করব। ঠিক আছে, তো এটা একটা ফর্মুলা থেকেই আসছে, এটা বোঝানো গেলো। কিন্তু আগের ফর্মুলাটা থেকে এটা সোজা, জাস্ট যখন আমরা মধ্যবিন্দুর কোটিটা নির্ণয় করব তখন এই কোটিদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ করব, এইটা ভুজদ্বয়ের যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করব। আবার যখন কোটিটা নির্ণয় করব আমরা পি বিন্দুর, তখন যে দুটো কোটি দেওয়া আছে এখানে, তাহলে y1 + y2/2 অর্থাৎ কোটিদ্বয়ের যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এই হচ্ছে ফর্মুলা 3টা। এই ফর্মুলাগুলো দিয়ে আমরা সমস্ত অঙ্কগুলোকে আজ করব। তাহলে প্রথমের যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কী অনুপাতে বিভক্ত করেছে তা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা সরল রেখাংশ এঁকে নেব, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এর এবি নামও দিয়ে দিলাম, এর নাম হচ্ছে এবি। ঠিক আছে, আর প্রান্ত বিন্দুদ্বয় আমরা এখানে বসিয়ে দিলাম, যেটা 4,6 আর এটা হচ্ছে 3,5। ঠিক আছে, আর এই বিন্দুটি আমরা মধ্যবর্তী কোনো একটা জায়গায় বসাচ্ছি। আমরা জানি না কিন্তু যে এটা অন্তর্বিভক্ত করেছে না বহির্বিভক্ত করেছে। ঠিক আছে, ওটা আমরা অঙ্ক করতে করতেই বুঝতে পারবো যে কিভাবে আমরা নির্ণয় করব যে পি বিন্দুটি বাইরে না ভেতরে আছে। ঠিক আছে, তাহলে এটা অঙ্ক করতে করতে আমাদের চলে আসবে, যদি অন্তর্বিভক্ত করে তাহলে পজিটিভ আসবে আর অনুপাতটা, আর যদি বহির্বিভক্ত করে তখন নেগেটিভ আসবে। ঠিক আছে, যদি অনুপাতটা নেগেটিভ চলে আসে তখন আমরা বুঝতে পারবো যে পি বিন্দুটি বাইরে বহির্বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা শুরু করছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে m/n এই অনুপাতে পি বিন্দুটি এবি সরলরেখাংশকে বিভক্ত করেছে। ঠিক আছে, অন্তর্বিভক্ত কি বহির্বিভক্ত সেটা আমরা পরে দেখছি। ঠিক আছে, এরপরে আমরা সূত্রটি লাগাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা শুধুমাত্র 1-এর জন্য যদি আমরা ফর্মুলাটা লাগাই 1, ঠিক আছে, তাহলে 1, এই 1টা কীভাবে আসছে, 1টা আসছে mx2, তাহলে m এর সাথে 3 ইন্টু হবে, তাহলে 3m। ঠিক আছে, প্লাসই লিখছি। তারপরে এখানে 1-এর সাথে আমরা যখন এটা করছি, ঠিক আছে, তাহলে এখানে 3 এর সাথে 4 হবে, n এর সাথে 4 হবে, তাহলে এটা হচ্ছে 4n ডিভাইডেড বাই অনুপাতদ্বয়ের যোগফল, তাহলে m+n। ঠিক আছে, এরপর এটা আমরা কোনাকুনি গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে বা এটা হচ্ছে m+n ইকুয়াল টু 3m + 4n, বা আমরা যদি একদিকে নিয়ে আসি তাহলে এখানে পাচ্ছি আমরা -2m, আর এটা ওদিকে নিয়ে আসছে তখন আসছে 3n। ঠিক আছে, বা আমরা m অনুপাত n বার করবো, তাহলে m/nটা লিখিয়ে দিলাম, m/n সমান আমরা পাচ্ছি 3/2, সাথে কিন্তু একটা মাইনাস চিহ্ন আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সরাসরি বলতে পারবো যে m/n সমান 3:2। ঠিক আছে, তাহলে এটা বহির্বিভক্ত, চিহ্নটা আমাদের বলে দিচ্ছে যে এটা বহির্বিভক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম যে 1:1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। ঠিক আছে, বহির্বিভক্ত। এরপরের অঙ্কটা 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও আমরা একটা চিত্র অঙ্কন করে নেব। ঠিক আছে, যে এটা হচ্ছে এ বিন্দু যার স্থানাঙ্ক 7,3, আর এটা হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -9,6। ঠিক আছে, আর এরকম জায়গায় কোনো একটা জায়গাতে ওয়াই অক্ষটা পাস করেছে, এটা ওয়াই অক্ষ, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, আর যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা আমরা মনে করছি পি। ঠিক আছে, যার স্থানাঙ্কটা আমরা ওয়াই অক্ষের উপরে যদি কোনো বিন্দু থাকে, ঠিক আছে, ওয়াই অক্ষের উপরে যদি কোনো বিন্দু থাকে তাহলে আমরা জানি যে তার এক্সের স্থানাঙ্ক যেটা সেটা 0 হয়, অর্থাৎ ভুজটা 0 হয়। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে 0,a, শুধু ধরে নেব আমরা, আমাদের এই 0টা দিয়েই কিন্তু অঙ্কটা হয়ে যাবে, যেহেতু আমাদের অনুপাতটা নির্ণয় করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে যে বিন্দুটিতে এবি সরলরেখাংশটি বিভক্ত হয়েছে সেই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 0,a। কেন এরকম ধরছি, কারণ এই বিন্দুটি যেহেতু ওয়াই অক্ষের উপরে অবস্থিত, তাই আমরা 0,a এই ধরনের ধরলাম, কারণ আমরা জানি যে ওয়াই অক্ষের উপরে অবস্থিত যে বিন্দুগুলো হয় সেগুলোর সব ভুজগুলোই 0 হয় বা 0 হয়। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে এই 0-র জন্য আমরা ফর্মুলাটা খাটাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে m/n এই অনুপাতে বিভক্ত হচ্ছে, তাহলে আমরা লিখব কি 0 সমান m × -9, কারণ আমরা এখানে ভুজটা নিয়েছি, তাহলে ভুজের সাথে গুণ হবে, তাহলে m ×
-9 প্লাস এখানে করব n ইন্টু 7, তাহলে এখানে আমি যেহেতু কোনো মাইনাস টাইনাস নেই তাই আমি 7n লিখে দিলাম, ডিভাইডেড বাই আমরা লিখব m প্লাস n। ঠিক আছে, এরপর যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, ক্রস মাল্টিপ্লাই, তাহলে আমরা পাচ্ছি যে এটা হচ্ছে -9m প্লাস 7n ইকুয়াল টু এদিকটা 0 হয়ে যাচ্ছে, আর আমরা পাচ্ছি -9m ইকুয়াল টু -7n, মাইনাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর m/n যদি আমরা নির্ণয় করি তখন আমরা পাবো 7/9। ঠিক আছে, আর m/n ইকুয়াল টু 7:9, তাহলে এটাই আনসারটা হবে। ঠিক আছে, তাহলে এই অনুপাতে বিভক্ত করছে। পরের অঙ্কটা দেওয়া আছে, প্রমাণ করো যে a 7,3, b 9,6, c 10,12 এবং d 8,9 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা সামান্তরিক এঁকেই নিই, ঠিক আছে, এরকমভাবে যদি আমরা নামটা দিই a b c, এটা d। ঠিক আছে, আর এখানে আমরা যদি স্থানাঙ্ক করে লিখি 7 3, বিটা হচ্ছে 9 6, সিটা হচ্ছে 10 12, আর ডিটা হচ্ছে 8 9। ঠিক আছে, আমরা কর্ণ দুটোর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এই এসি এর মধ্যবিন্দু যা হবে, বিডি এর মধ্যবিন্দু যদি ওইটাই হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটা সামান্তরিক হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এসি কর্ণের মধ্যবিন্দু প্রথমে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু আমরা নির্ণয় করছি যে এসি কর্ণের মধ্যবিন্দু, তাহলে এটা আমরা সহজেই পারবো। ভুজগুলো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 10 + 7/2, 10 + 7/2, কমা দিয়ে হচ্ছে 12 + 3, 12 + 3/2, যেটা আসছে 17/2, আর এটা হচ্ছে 15/2। ঠিক আছে, একই রকমভাবে আমরা বিডি কর্ণেরও মধ্যবিন্দুটা বার করছি। ঠিক আছে, তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু, তাহলে এখানে আমরা করব যে 8 + 9/2, 8 + 9/2, আর এটা পাচ্ছি 9 + 6/2, 9 + 6/2, যেটা এটাও আসছে 17/2, আর এটা হচ্ছে 15/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসি কর্ণের মধ্যবিন্দু যেটা এসছে, বিডি কর্ণের মধ্যবিন্দু সেটাই এসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখে দেবো স্পষ্টতই। ঠিক আছে, যদি মধ্যবিন্দু একই হয় তাহলে স্পষ্টতই আমরা যদি ধরে নিয়েছি এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে, এর পরের অঙ্কটা হচ্ছে এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -1,3, 1,-1 এবং 5,1 এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজের ছবি এঁকে নেব। ঠিক আছে, তাহলে এর নাম আমরা এবিসি দিলাম। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -1 3, তাহলে -1,3, বি বিন্দু 1 -1, আর সিটা দেওয়া আছে 5। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে যে এডি মধ্যমা, তাহলে এডি মধ্যমা মানে কি, যে এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সাথে যোগফল। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুটা আমাকে প্রথমে বার করতে হবে, তাহলে প্রথমে আমরা বার করবো যে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে বিসি এর মধ্য বিন্দুর স্থানাঙ্ক, এটা প্রথমে আমাকে বের করে নেব। তাহলে এটা কেমন হবে, ভুজদ্বয়ের যোগফল, তাহলে 1 + 5, 1 + 5/2, আর এখানে হচ্ছে -1 + 1, -1 + 1/2। ঠিক আছে, তাহলে এটা 5 1 6/2, মানে এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 1 - 1 0 হয়ে যাচ্ছে। তাহলে 3,0 হচ্ছে বিডি এর এই বিসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, মানে ডিটা হচ্ছে 3,0। এবার এডি মধ্যমা মানে কি, আমাদের দূরত্ব নির্ণয় যে ফর্মুলা আমরা শিখেছি সেটা লাগিয়ে দেবো। ঠিক আছে, তাহলে অতএব এডি এর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে এডি এর দৈর্ঘ্যটা আমরা বার করছি, এই √এর ভিতরে
যে কোনো একটা থেকে মাইনাস করছি, তাহলে -1 -3, -1 -3 তার হোল স্কোয়ার প্লাস 3 - 0, 3 - 0 তার হোল স্কোয়ার এত একক। তাহলে এটা হয়ে যাচ্ছে -4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ঠিক আছে। তাহলে -4 মানে 16 আর এটা 9, তাহলে √25 = 5 একক। তাহলে এইটা হচ্ছে আমাদের এডি মধ্যমার দৈর্ঘ্য, ঠিক আছে। এইটাই উত্তর হবে। এরপরের অঙ্কটা, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক 4,3, -2,7 এবং 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এখানে আমরা ছবি এঁকে নেব, যেরকম ABC ত্রিভুজ হচ্ছে, আর এবি বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নিচ্ছি এটা P, এটা হচ্ছে Q, আর এটা হচ্ছে R, ঠিক আছে। এগুলো দেওয়া আছে। তাহলে এটা 4,3 ধরছি, 4,3, এটা হচ্ছে যথাক্রমে যেহেতু, তাহলে এটা হচ্ছে -2,7, -2,7, আর আর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,11, ঠিক আছে। আর ABC, এই ABCগুলোর আমরা ধরে নিচ্ছি যে এটা X1 Y1, এটা হচ্ছে X2 Y2, একটু বড় অঙ্কটা কিন্তু একটু সাবধানে করলে অঙ্কটা হয়ে যাবে, এটা X3 Y3, ঠিক আছে। তাহলে এইভাবে প্রথমে আমরা চিত্রের মাধ্যমে যদি লিখে দিই তাহলে আর অত লেখার দরকার নেই। তাহলে আমরা চিত্র এখানে এঁকে নিয়েছি। ABC হচ্ছে ত্রিভুজটা, যার শীর্ষবিন্দুগুলো যথাক্রমে X1 Y1, X2 Y2, X3 Y3, এবং যে প্রদত্ত মধ্যবিন্দুগুলো আছে সেগুলো আমরা PQR নামে চিহ্নিত করেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেহেতু মধ্যবিন্দু তাই সমীকরণ পাবো কীরকম, যে x1 + x2/2 = 4 হবে, ঠিক আছে। এই সমীকরণগুলো প্রথমে আমরা সব লিখে নেব। তাহলে এখানে পাচ্ছি আমরা এক্সগুলোর জন্য একবার সমাধান করব, আরেকবার যতগুলো ওয়াই আছে Y1 Y2 Y3 এগুলোর জন্য আরেকবার সমাধান করব। তাহলে কিন্তু আমরা অঙ্কটা সহজভাবে করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এইটা পাচ্ছি কত, x1 + x2/2 = পাচ্ছি 4, কেমন, x1 + x2/2 যেহেতু মধ্যবিন্দু = 4, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো, বা x1 + x2 = 8, এটা ইনটু হয়ে গেল। এরকমভাবে আমরা কিন্তু তিনটে ইকুয়েশন পাবো, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা আমরা পাবো x2 + x3/2, x2 + x3/2 = -2। এটা যদি আমরা কোনাকুনি গুণ পাই তাহলে পাবো আমরা x2 + x3 = -4, ঠিক আছে। একই রকমভাবে আরেকটা পাবো x3 + x1, তাহলে আমরা লিখছি x1 + x3/2 = 0, ঠিক আছে, বা x1 + x3 = 0। তাহলে এখানে আমরা তিনটে সমীকরণ পেলাম। এটা হচ্ছে 1, 1 নম্বর সমীকরণ, এটা 2, আর এটা 3, ঠিক আছে। তাহলে এই তিনটে সমীকরণকে সমাধান যদি আমরা করি তাহলে কিন্তু আমরা x1 x2 আর x3 পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা সমাধানগুলো করছি, ঠিক আছে। তাহলে এখানে আছে x1 + x2 = 8, তাহলে এইখান থেকে আমি কি করছি, x2-র ভ্যালুটা বের করছি, ঠিক আছে, বা একটা মাইনাস করে দিলেও হবে। যদি আমরা 1 - 2 করি, দেখো করছি, এটা 1 - 2 করছি এই অপারেশনটা, ঠিক আছে। তাহলে 1 - 2 বলে আমরা সমীকরণগুলো লিখছি এখানে। 1 নম্বর সমীকরণ হচ্ছে x1 + x2 = 8, এটা আছে। আর 2 নম্বর সমীকরণ আছে x2 + x3, ঠিক আছে। আমি x3 + x2 লিখলাম, মাইনাস করবো যেহেতু, এটা = আছে -4, ঠিক আছে। তাহলে যদি মাইনাস করি আমরা তাহলে x2গুলো কেটে যাচ্ছে, এখানে থাকছে তাহলে x1 - x3 = 12, ঠিক আছে। তাহলে এটা আরেকটা সমীকরণ হয়ে গেলো, এটা 4 নম্বর সমীকরণ, ঠিক আছে, একটু বড় অঙ্কটা। তাহলে এই 4 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণের ভ্যারিয়েবল হচ্ছে x1 আর x3, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা যোগ করে দিই, 3 আর 4কে যদি আমরা প্লাস করি তাহলে কিন্তু আমরা x1 আর x3টা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে 3 + 4 করছি, 3 + 4, ঠিক আছে। আবার সমীকরণগুলো লিখছি এখানে, যে 3 নম্বর সমীকরণটা হচ্ছে x1 + x3 = 0, আর এখানে পাচ্ছি আমরা x1 - x3, এটা = 12। তাহলে এটা যদি আমরা প্লাস করি তাহলে x3গুলো কেটেই যাচ্ছে, তাহলে এখানে 2x1 = 12, which implies x1 =
এটা 2 ডিভাইড হলে 6 হচ্ছে, তাহলে আমরা x1টা এখানে পেয়ে গেলাম। এবারে এই x1টা 3 বা 4-এ বসালে আমরা x3 পাবো, তাহলে আমি যদি 4-এ বসাচ্ছি, তাহলে 4-এ বসালে আমরা মানে 4 ইমপ্লাইজ, তাহলে এখানে আমরা পাবো এটা 6 বসাচ্ছি মাইনাস x3, এটা ইকুয়াল টু পাচ্ছি আমরা 12, যা ছিল তাই। তাহলে x1-এর জায়গায় শুধু 6 বসিয়েছি, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস x3 ইকুয়াল টু 12 মাইনাস 6, যেখান থেকে পাচ্ছি মাইনাস x3 ইকুয়াল টু 6 আর x3 ইকুয়াল টু মাইনাস 6। তাহলে আমরা x1 পেয়েছি, x3 পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে যে কোনো 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই x1-এর ভ্যালুটা, তাহলে আমরা x2টা পেয়ে যাবো। তাহলে ঠিক আছে, তাহলে 1, ঠিক আছে। 1 নম্বর সমীকরণটা একবার দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর সমীকরণ এখানে ছিল x1 প্লাস x2 ইকুয়াল টু 8, তাহলে এটাতে আমরা x1টা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে বসাচ্ছি আমরা x1 হচ্ছে 6 প্লাস x2 ইকুয়াল টু 8 আর x2 ইকুয়াল টু 2। তাহলে আমরা x1, x2 আর x3 এই তিনটে ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই একই রকমভাবে আমরা কিন্তু y1, y2 আর y3-র জন্য আমরা সমীকরণগুলো বানিয়ে নিয়ে সমাধান করব। ঠিক আছে, তাহলে এরপরে আমরা y1, y2 আর y3-র জন্য সমীকরণগুলো একই রকমভাবে আমরা করব। ঠিক আছে, তাহলে এখানে y1 প্লাস y2 বাই 2, তাহলে y1 প্লাস y2 বাই 2 ইকুয়ালস টু আমরা পাবো 3, বা y1 প্লাস y2 ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 6, তাহলে এটাকে আরেক নাম্বার, এটা 5 নাম্বার দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা করব এটা কত নম্বর পর্যন্ত হয়েছে দেখিনি, আর এটা পাবো এখানে y2 প্লাস y3, y2 প্লাস y3 বাই 2 ইকুয়াল টু পাবো 7 और y2 প্লাস y3 ইকুয়াল টু 14, এটা 6 নাম্বার। আর একটা হচ্ছে y3 প্লাস y1, তাহলে y1 প্লাস y3 বাই 2 ইকুয়াল টু 11 और y1 প্লাস y3 ইকুয়াল টু 22, এটা 7 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনগুলোকে আমরা আবার সলভ করব। ঠিক আছে, তাহলে প্রথমে এই দুটোকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস করলে একটা ভ্যারিয়েবল চলে যাবে। ঠিক আছে, যেমন y3গুলো চলে যাবে এখানে, তাহলে আমরা 6 মাইনাস 7 করছি, 6 মাইনাস 7, তাহলে 6 নাম্বার হচ্ছে y2 প্লাস y3, y2 প্লাস y3 ইকুয়াল টু 14, আর এটা হচ্ছে, এটা ঘুরিয়ে লিখছি y3 প্লাস y1, এটা ঠিকই ছিল, y1 প্লাস y3 ইকুয়াল টু 22, আমরা মাইনাস করছি, তাহলে y3গুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি আমরা y2 মাইনাস y1 ইকুয়াল টু পাচ্ছি আমরা মাইনাস 8। ঠিক আছে, তাহলে এইটা আরেকটা 8 নাম্বার। এরপরে যেটা আমার ইয়েতে এখানে y1 আর y2 ভ্যারিয়েবল আছে, আর 5 নাম্বারটা তো আমার, এই যে 5 নাম্বারটা তো y1 y2 আছে, তাহলে এই দুটোকে আমরা প্লাস করে দিলে কিন্তু y1টা চলে যাবে। ঠিক আছে, তাহলে 5 প্লাস 8 করছি। ঠিক আছে, 5 প্লাস 8, 5 প্লাস 8। ঠিক আছে, ইকুয়েশনটা লিখছি, 5 নাম্বারে আছে y1 প্লাস y2 ইকুয়াল টু 6। ঠিক আছে, আর এখানে আমরা পেয়েছি মাইনাস y1, ঠিক আছে, প্লাস y2 ইকুয়াল টু মাইনাস 8। তো এই যে আমরা প্লাস করি, তাহলে y1টা ক্যান্সেল হচ্ছে, এখানে 2y2 ইকুয়াল টু হচ্ছে শুধু 2 মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে y2 ইকুয়াল টু মাইনাস 1। ঠিক আছে, এবার পুট করছি, এইখানেই পুট করছি এই 8 নাম্বারে। তাহলে 8 নাম্বারে যদি আমরা পুট করি, 8 নাম্বার পুট করলে আমরা পাবো মাইনাস 1 মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস 8। ঠিক আছে, হুইচ ইমপ্লাইজ মাইনাস y1 ইকুয়াল টু, এটা ওদিকে গেল মাইনাস 7, তাহলে y1 ইকুয়াল টু 7 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে y1 পেলাম, এখানে y2 পেয়েছি। ঠিক আছে, এরপরে y3 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিচ্ছি। আমরা যদি 7 নাম্বারে বসাই, এই যে এখানে 7 নাম্বার যে ইকুয়েশানটা আছে এইখানে আমরা পুট করে দিচ্ছি। ঠিক আছে, y1কে, তাহলে আমরা y3টা পেয়ে যাব। তাহলে 7 প্লাস y3 ইকুয়াল টু 22 और
y3 ইকুয়াল টু 7 মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে 15 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা x1 x2 x3 y1 y2 y3 তিনটেই পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক আমরা লিখে দেবো উত্তরটা, যে শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক হলো, তাহলে আমরা লিখে দিলাম যে শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক 6,7 2, -1 -6,15। ঠিক আছে, এই যে 6 2 আর -6 এগুলো x1 x2 x3, আর 7 -1 15 এটা হচ্ছে y1 y2 y3। তো এইভাবে আমরা অঙ্কটা করবো, একটু বড় কিন্তু সাবধানে করলে অঙ্কটা মিলিয়ে যাবে। ঠিক আছে, তাহলে যতগুলো অঙ্ক নিয়ে আলোচনা করা হলো মোটামুটি এই ধরনেরই অঙ্ক পাওয়া যাবে। এগুলোর মতোই, মানে যে মেথডে আমরা করলাম সেইভাবে যদি আমরা ফর্মুলা ব্যবহার করে করা হয় তাহলে সমস্ত অঙ্ক কিন্তু পারো। ঠিক আছে।